জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে নিপীড়িত হতে হয়েছে এবং আগামীতেও হতে হবে, ব্যাপারটা আসলে এমন নয়। মাহফুজ আলম যেমন বলেছিলেন জামাত শিবিরের জন্য নাকি 50 বছরের জিল্লতির জীবন অপেক্ষা করছে, এটাও মূলত মুক্তিযুদ্ধের কারণে নয়। যদি মুক্তিযুদ্ধের আসল কারণ হতো তবে পাকিস্তানি আইয়ুব খান জামায়াতের রাজনীতি কেন ব্যান করলো? তখন তো কোনো মুক্তিযুদ্ধ ছিলই না। আবার 1970 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের গুন্ডারা কেন জামায়াতের মিছিলে হামলা করলো আর ভোট কেন্দ্রই বা কেন দখল করলো? তখনও তো কোনো মুক্তিযুদ্ধ ছিল না। আচ্ছা, মিশরের ইখওয়ান নামক যে দলটা, তারা কি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল? কিংবা আলজেরিয়া, তুরস্কে কোনো মুক্তিযুদ্ধ হয়েছিল? না, হয় নাই। তাহলে সেখানে কেন জামায়াতের ধাঁচের ইসলামী রাজনীতি করতে দেওয়া হচ্ছে না? কেন তাদের উপর একই রকম দমন নিপীড়ন চালানো হচ্ছে? আসলে মূল সমস্যা জামায়াতে নয়, মূল সমস্যা হলো ইসলামে। আর এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে মানুষের ধাবিত হওয়ার আকাঙ্ক্ষা, এর সঙ্গে যোগ হয়েছে সৎ, নৈতিকতা সম্পন্ন, আমানতদার এবং মজলুমদের পাহারাদার হয়ে ওঠা একটা বিশাল মানব সম্পদ। এটাকেই তারা নিজেদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করে। এজন্যই নির্মূল করার এত আয়োজন। সুতরাং মুক্তিযুদ্ধকে সামনে এনে জামায়াতকে ফ্রেমে বাঁধা আসলে একটা কমোফ্লেজ মাত্র। আসল কারণ সেগুলো যা উপরে ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং যারা জামাত শিবির করেন কিংবা আগামীতে করতে চান, তারা যেন মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে হীনমন্যতায় না ভোগেন। এটা আসলে দমিয়ে রাখার একটা হাতিয়ার মাত্র। আর এই দমিয়ে রাখার চেষ্টাটা কেন জানেন? চলেন জেনে আসি। জামাতের জন্য সবচেয়ে বড় একটা সংকটের জায়গা ছিল নিজেদের কাঠামোর বাইরে বের না হওয়াটা, নিজেদের গণ্ডির বাইরে সম্পর্ক তৈরি না করা, একই সাথে প্রশাসন ডিল করতে না পারা এবং মানুষ ঘটিত সংকটগুলো থেকে নিজেদের গুটিয়ে রাখা। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে জামাতের এই সংকটের 12টা বাজিয়ে দিছে। মানে এই সংকট অনেকটাই ঘুষিয়ে দিয়েছে। তারা জামাতকে বাধ্য করেছে মানুষ ঘটিত সমস্যার মুখোমুখি দাঁড় করাতে। ফলে জামাত বাধ্য হয়ে এবং বেঁচে থাকার তাগিদে অনেকটা নিজ বলায় ছুট হয়ে মানুষের কাতারে এসে দাঁড়ায়। মানুষ ও প্রশাসনকে ডিল করতে শুরু করে। গত 16 বছরে বহু এলাকায় জামাতের সিল সম্বলিত ব্যক্তিরা মানুষের সাথে মিশে যায়, তাদের বোঝার চেষ্টা করে, তাদের সংকটকে নিজের সংকট ভেবে সমাধানে নেমে যায় লুঙ্গি খিচে। ফলে এটা একদিক থেকে জামায়াতের জন্য পোয়া বারোতে পরিণত হয়। এলাকায় এলাকায় গড়ে ওঠে লোকাল লিডার, গণমানুষের নেতা। এই লিডারদের সাথে মিশে আবহমান বাংলার মানুষেরা ঐতিহাসিক সিলসিলার বিপরীতে জামাতের সততা ও নিষ্ঠার সাক্ষী হয়ে যায়। তাদের অনেকে কর্মে না হলেও দেশপ্রেম এবং চেতনার জায়গায় জামাতকে ধারণ করতে শুরু করে। দীর্ঘ 16 বছর কিন্তু কম সময় নয়। এর মধ্যে জামাত বেশ শক্তপোক্তভাবেই টিকে ছিল। এই টিকে থাকার অন্যতম কারণ কি ছিল জানেন? তারা ছিল মানুষের মধ্যেই, মানুষের কাতারেই। ফলে 16 বছর সময়টা জামাতের জন্য একটা বিশাল অ্যাসেট বা সম্পদ হয়ে দাঁড়ায়। স্ট্যামিনা বৃদ্ধি পায়। সেই অ্যাসেট এবং স্ট্যামিনার নাম হলো গণরাজনীতি এবং বলায়ের বাইরে বের হয়ে এসে মানুষের কাতারে দাঁড়ানোর রাজনীতি। এজন্য আপনি দেখবেন জামাতের সমাবেশে এসে লোকজন সিগারেট ফুঁকতেছে, কিন্তু জামাত তারে কিছুই বলতেছে না। অনেকে নামাজ না পড়ে বসে আছে, কিন্তু জামাত তাকে বাধ্য করছে না। আর এগুলো নিয়ে কঠোর জামাতরাও কোনো সমালোচনা বা আপত্তি তুলছে না, কারণ জামাত এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। আগে শুধু দাড়িওয়ালা টুপিওয়ালারাই জামাত করত, এখন সব শ্রেণী এমনকি হিন্দুরাও জামাতে যোগ দিচ্ছে। এটা আসলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা বড় লক্ষণ। এর শক্ত ফলাফল আগামী ইলেকশনেই দেখা যাবে। এই বিষয়টা অবশ্য বিএনপি ধরতে পেরেছে। তাই এখন তাদের একমাত্র লক্ষ্য আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের পকেটে ঢুকিয়ে নেওয়া। যে কোনো মূল্যে, যে কোনো কৌশলে লীগের ভোটারদের নিজেদের দিকে টেনে আনতে পারলেই বিএনপির জয় শুধু নিশ্চিত নয়, বরং অবধারিত। তার জন্য যে কৌশল তারা অবলম্বন করেছে তা শেখ হাসিনার দেওয়া পরীক্ষিত ফর্মুলা। বিরোধী জনমত আর দল দমনে 1971-এর চেতনা। এই 71-এর চেতনার মূল বিষ দেশকে 2 শিবিরে ঠেলে দেয়। এই চেতনার এক দল হচ্ছে দেশপ্রেমিক কিন্তু ধর্মবিমুখ, আর আরেক দল হচ্ছে দেশদ্রোহী কিন্তু ধর্মপ্রাণ মানুষ। হাসিনার আমলে আওয়ামী শাহবাগীরা নিজেদের মনে করত একমাত্র দেশপ্রেমিক হিসাবে, আর বাকি সবাই দেশদ্রোহী বা জামাত শিবির। এই ধারায় আপনি শেখ মুজিব পূজারী না হলে আপনি জামাত শিবির, আপনি বক্তব্যের শেষে জয় বাংলা না বললে আপনি জামাত শিবির, আপনি রবীন্দ্র বিমুখ হলে আপনি জামাত শিবির, আপনি 32 প্রেমী না হলে আপনি জামাত শিবির, আপনি আওয়ামী লীগ প্রেমী না হলেই আপনি জামাত শিবির। হাসিনা পালিয়েছে, কিন্তু রেখে গিয়েছে তার ফর্মুলাটি দেশ চালানোর পক্ষে প্রয়োগ না করলেও আওয়ামী ভোটারদের আকৃষ্ট করার জন্য এটি গ্রহণ করেছে বিএনপি খেলায় মাঠে নামিয়েছে কয়েকটি গ্রুপ। প্রথম গ্রুপে আছে বিএনপির নীতি নির্ধারকেরা, যারা তারেক জিয়ার বাম হাত আর ডান হাত। তাকে সলা পরামর্শ দেয়, এরাই বিএনপির এজেন্ডা সেট করে।
আরেকটা গ্রুপ আছে, এরা হলো ছাপরি গ্রুপ, যাদের কাজই হচ্ছে যারা বিএনপির সমালোচনা করবে তাদের জামাতি বলা। এরা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক সমালোচনাও সহ্য করবে না। এই কাজ করে তারা প্রচুর বিএনপির জেনুইন যারা লোক তাদের দূরে সরিয়ে দিয়েছে, যাদের প্রচুর ক্ষমতা ছিল বিএনপির জন্য ভালো কিছু করার। বিএনপির পাশে রেখেছে মিডিওকর ছাপরিদের, যা দলের জন্য ক্ষতিকর। তাদের আছে বিশাল বট বাহিনী, যাদের কাজ হচ্ছে সকাল বিকাল জামাত শিবিরের বিরুদ্ধে পোস্ট দেয়া, সবকিছুতেই জামাত শিবিরের ভূত দেখা, আওয়ামী লীগ যেভাবে দেখতো। এসব করে এদের কিছু অ্যাক্টিভিস্ট এখন পচে গেছে, যাদের গ্রহণযোগ্যতা কমেছে। এদের সব কথাই এখন প্রশ্নবিদ্ধ। শাহিদ আলম, ফাহাম আব্দুল সালাম, ইমতিয়াজরা এর মধ্যে সর্বাগ্রে। আর আছে ফজলুর রহমান, রুমিন ফারহানা, হাবিবুর রহমান হাবিব আর শামসুজ্জামান দুদুর মতো লোকেরা, যাদের কাজ হচ্ছে আওয়ামী লীগকে কাছে টানা, বিতর্ক সৃষ্টি করা, সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখা, যাতে করে মানুষ দেশ গড়ায় কিংবা সংস্কারে কোন দল কি করবে সেই কথা না তুলে দিনরাত এদের বিতর্কিত বক্তব্যকে ঘিরে সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। আওয়ামী লীগ আর শাহবাগীরা যাতে খুশি হয়, ভোট শেষ হলেই এই রুমিন ফজলুদের বিএনপি ছুঁড়ে ফেলে দেবে, এখনই কিছুটা আন্দাজ করা যায় অবশ্য। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে বিএনপির এদের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে, বরং এদের ব্যবহার করছে। তাদের লক্ষ্য হলো এসব ব্যক্তির মুখ থেকে বের হওয়া সেসব তীক্ষ্ণ, বিতর্কিত, ডার্ক বক্তব্যগুলোর প্রতি, যা আওয়ামী শাহবাগীদের আকৃষ্ট করে আর ভোটের লাটিম ঘোরায়। এই বক্তব্যগুলোই বিএনপির হাতের অস্ত্র, যা দিয়ে তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দিকে টেনে এনে পকেট পড়ছে। এটি শুধু রাজনীতি নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে ভোটারদের আবেগ, বিশ্বাস আর হতাশাকে কাজে লাগিয়ে বিএনপি নিজেদের জয়ের পথ প্রশস্ত করছে। কিন্তু এসবের মাঝে বিএনপি হারাতে যাচ্ছে তার বিশাল একটা ভোট ব্যাংক। আপাতত সেই হিসাবটা অবশ্য বিএনপি এড়িয়েই যাচ্ছে। বিএনপি বুঝতেছে না কেন তাদের দল থেকে হাজার হাজার নেতাকর্মী জামাতে যোগ দিচ্ছেন। তো এই বিএনপির আওয়ামী লীগ শাহবাগী ভং ধরে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি বারবার সামনে এনে জামাত শিবিরকে বাঁশ দেওয়ার বিষয়টি যেহেতু কেবলই ভোটের জন্য, ফলে বিএনপির যদি কেউ একবার আপনাকে রাজাকার বলে, আপনি শুধুমাত্র তাকে একবার 10% বলবেন। আর যদি একবার গুপ্ত বলে, তাহলে আপনি তাকে শুধু একবার খাম্বা বলবেন। আর যদি একবার রক্কাটা বলে, তাহলে আপনি তাকে একবার টেম্পু স্ট্যান্ড বলবেন। ব্যাস এতটুকু। বিএনপির সব বয়ান এই 3 কথাতেই শেষ: 10%, খাম্বা, টেম্পু স্ট্যান্ড। এসব শুনলে ওদের গায়ে আগুনের মতো জ্বলে। তো জ্বালান আগুন। আর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখুন।